এই যে 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 কোথায় যাচ্ছ? নৌক উঠে গেছে। এই যাচ্ছে হচ্ছে নেলস করতে, নখটা একটু কেটে নিয়ে যা। আমি অনেক করে বললাম যে ম্যানিকিওর করে নে, তোর যা ন্যাচারাল সেটাই থাকুক না। ও নেলসই করবে, নেলসই করবে। আমার সাথে আজকাল বেশ ঝগড়া লাগছে কথায় কথায়, আগে এতটা লাগতো না। হঠাৎ করে কি হলো বলতো তোর? তুই হঠাৎ এত প্রতিবাদী হয়ে উঠলি এই এই কয়েকদিন থেকে, মানে কিছুই যেন মায়ের সাথে মিলছে না। আগে তো শুধু বাবার সাথে লাগতো। কিরে, আগে তো শুধু বাবার সঙ্গে লাগতো, এখন মায়ের সাথে এত লাগছে কেন? কথা শুনছে না একদম। না তাই বলে ঝগড়া করবি? বাইরে যাচ্ছিস, ওকে আমি বলছি নেলস করার কি হলো? বাড়িতে কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলে সেটা একটা বাচ্চা নেলস টেলস করে। হ্যাঁ হ্যাঁ, কলেজ শুরু, ইউনিভার্সিটি শুরু, যাই হোক। আরে ওটা তো শেষ পর্যন্ত সেটা একটা, সব মানুষের একটা শখ থাকে। এখন আমি 5টা ট্যাটু করিয়ে নিচ্ছি না, ভালো খুশি থাকো মা। না আমি খুশি থাকতে পারছি না। ওটা একটা বিদ্যাস্থানের জায়গা, ওখানে তুমি অধ্যয়ন করতে যাবে, গুরুমশাই তোমাদের পড়াবেন। হ্যাঁ, সেটা ওখানে কি এই থাকলে কিছু ইন্টারফেয়ার করবে না। আরে এরম 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 করে নখ দেখাবি? ঠিক আছে যা, যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যাবে তো যাক, আর কি করা যাবে। ব্লগটা শুরু করে দে, বল নমস্কার বন্ধুরা বলে দে। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আমার নখটিকে আমি একটু করাতে যাচ্ছি। মায়ের সেটাতে প্রচন্ড আপত্তি। প্রথমবার ছিল না, প্রথমবার মনে হয়েছিল যে তখন আমরা যাচ্ছিলাম হিমাচল কাশ্মীরে, তখন আমি বলেছিলাম ঠিক আছে প্রথমবার করাতে চাইছি, ওর বাবা তো কিছুতে করতে দেবেই না, সে কত কিছু করে ব্যবস্থা করে দিয়েছিলাম। তখন যদি জানতাম যে মেয়ে এটাতে বারবার করে করতে চাইবে, তখন তাহলে আমিও বেশ আপত্তি টাপত্তি করে ফেলতাম। দেখুন তো দেখি, অবশ্য আমিও করবো ভাবছি। ওকে বলে এলাম, বাড়ির খুব কাছেই রে। খুব কাছে হাঁটার পথ, কিন্তু আজকে প্রচন্ড গরম। হ্যাঁ আজকে বাড়িতে চাঁদি ফেটা গরম। চাঁদি ফাটা, চাঁদি ফাটা গরম, যার ফলেতে ও একাই যাচ্ছে ইয়ের সাথে, আদিত্য নিয়ে যাচ্ছে। তো তো যাক, ওখান থেকে ফিরে আসুক, দেখি ওর কেমন হয়, তারপরে একটু আমারও করার ইচ্ছা আছে। করুন, একবার শখ মেটানো উচিত। তোমাকেও তো সেটাই বলেছিলাম, একবার শখ মেটানো উচিত। তারপর তো তুমি তো সেটাকে অভ্যাসে পরিণত করেছো, আর আমি যদি একবারের জায়গায় দুবার করি তাহলে বলছো কেন একবার শখ মেটানো উচিত? মেটাও মেটাও, একবার শখ যদি সেটা পার্মানেন্ট হয়ে যায় অসুবিধা নেই। একটা শখ সবারই থাকা উচিত। ঠিক আছে যা। সেলফলেস হওয়ার দরকার নেই। ও কিন্তু লাঞ্চ করে যাচ্ছে, হ্যাঁ, লাঞ্চ করে যাচ্ছে, কারণ টাইম লাগবে কতক্ষণ। অ্যাটলিস্ট ওভার দাও, অ্যাটলিস্ট ঠিক আছে। একটা থেকে। ও অ্যাপয়েন্টমেন্ট করেছো? ও একটা থেকে, আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও, চটপট খেয়ে নাও। এখন বাজে কটা? এখন 12:30 বাজে। এই ঘড়িটা অল্প ফাস্ট কিন্তু তাও। চলো টাটা। যাই বলতে নেই, বলো আসি। টুকুর তো আমার বেরোলো, অনেক তাড়াতাড়ি লাঞ্চ করে বেরোলো, এসে তার তো একটা খিদে পাবে, তাই জন্য তাকে বানিয়ে দেবো এই দিসানোর পাস্তাটা। কেন দিসানোর পাস্তাটাই দেবো, বাজারের অন্য পাস্তা নয়? কারণ দিসানোর এই পাস্তা 100% দুরুম হুইট দিয়ে তৈরি। লাঞ্চ, ডিনার, হেলদি স্ন্যাক্স ও স্যালাডের জন্য একদম পারফেক্ট। এটাতে ময়দা, কোলেস্টেরল, ট্রান্স ফ্যাট একদমই নেই। আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ থেকে এটা সম্পূর্ণভাবে মুক্ত। আর এটার শেপ এবং সাইজ এতটাই পারফেক্ট যে যে কোনো মশলা এটার ভেতর এত সুন্দর ঢুকে যায় যে টেস্টটা অনেক বাড়ে। আর বাজারের যে কোনো পাস্তা যখন সেদ্ধ করতে যাবেন তার মধ্যে একটু যদি তেল না দেন তাহলে কিন্তু এটা একদম পরস্পরের গায়ে লেগে যায়। কিন্তু দিসানোর পাস্তা সেদ্ধ করার সময় শুধু একটু লবণ দিতে হয়, কোনো এক্সট্রা তেল দিতে হয় না। তারপরেও কিন্তু সেই পাস্তা পরস্পরের গায়ে একটুও লেগে যায় না, রান্নাটা হয়ও খুব দ্রুত। আর এই রান্নাটাকে একটু স্বাস্থ্যকর করতে আমি ব্যবহার করব দিসানোর এক্সট্রা লাইট অলিভ অয়েল। এটা কিন্তু ভারতীয় রোজকার রান্নার জন্যই তৈরি। এটার ফ্লেভার এতটাই লাইট যার ফলে খাবারের আসল স্বাদ সম্পূর্ণভাবে বজায় থাকে। আর যাদের রক্তে একটু খারাপ কোলেস্টেরল আছে তাদের জন্য তো এটা খুব বেশি দরকার। ভারতীয় রান্নাঘরের কিন্তু সব আইটেমের জন্যই এটা পারফেক্ট, সে কারি হোক, ডিপ ফ্রাই হোক বা অন্য কিছু হোক। যদিও আমি ব্যবহার করছি পাস্তার জন্য, তবে আপনারা যে কোনো রান্নাতেই এটা ব্যবহার করতে পারেন। ডেসক্রিপশানে দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে, কিনবেন বন্ধুরা।
শুধুমাত্র একটা সোমরানি কাপে এত সুন্দর মানে ধোঁয়া হচ্ছে কি বলবো। আমাদের এখানে আজকে আপনারা কি শুনতে পাচ্ছেন, আজান হচ্ছে কিন্তু কিন্তু এখানে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে কোনো মন্দিরে কোনো গান বাজা, এটা তো শিবের পাড়া, সবাই আপনারা জানেন এটা শিবের পাড়া। এখানে মন্দির, আগে তো সারাক্ষণ গান বাজতো, কিন্তু এইবার কিন্তু কোনো কিছুই হচ্ছে না। আজান কিন্তু আজানের মতোই হচ্ছে, কিন্তু হ্যাঁ ভলিউম কমেছে এখানকার মন্দিরের মাইক টাইকগুলো কিন্তু আগার মতো তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ এই যে সারাক্ষণ এটা বাজতো গানটা সত্যি অসুবিধা হতো, কোনো কোনো সময় কিন্তু বিরক্ত লাগতো। এটা খুব অল্প সময়ের জন্য হয়, ভলিউম কমে গেছে, এটা তেমন খেয়াল না করলে হয়তো বোঝাও যায় না। কাজেই যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে এমনটা কিন্তু নয়। আর আজকে আমাদের এই যে দেখুন, এটা থেকে তোলা হয়নি, তোলার প্রয়োজন পড়েনি। আর এই যে কোথায় কোথায় গিয়ে হয়ে থাকে দেখুন দেখিনি, আমি হাত পাই না, ওই যে ওখানে হয়েছে। আজকে এই যে উইন্ড চাইমসের ভেতরে কয়েকটা হয়েছিল, সেখান থেকে তো সেগুলো নিলাম, হাতের নাগালে যখন আছে নেব না। আর এই নয়নতারাগুলোকে তোলা হয়নি কারণ এই কালকে আমার প্রচুর মশায় একজনকে ডেকেছিলেন, তিনি সন্ধ্যে 6টার সময় এসেছিলেন, এসে তিনি ক্যাম্পার জ্বালিয়ে দিয়ে গেছেন ওটার গোড়ায়। কারণ ধোঁয়া বলুন বা আগুন দেওয়া যাবে না, এটা দারুচিনি গাছ তো। 250 গ্রাম কর্পূর তিনি কিনে এনেছিলেন, একটা ওই তিনি বাসপায় আগুন জ্বালিয়ে দেন। হ্যাঁ, তলায় ওই টি-লাইট ক্যান্ডেল ছিল, সেটা জ্বালিয়ে দিয়ে আমাদের একটা উঁচু পাটাতন মতো রয়েছে, যেটা আগে আমরা ল্যাডার হিসেবে ইউজ করতাম, শাল কাঠের এখনও সেটা রয়েছে। সেটার উপরে উনি ওই ইয়েটা আর কি, ওই ভেপারাইজারটা যেটা, সেটাও নিয়ে এনেছিলেন। তার মধ্যে ওটাও প্রায় 2.5 ফিট মতো উঁচু। এমনিতে ওর মধ্যে ওই যেটা আমাদের ল্যাডার ছিল সেটাও মোটামুটি হাইটে, প্রায় ওই 4.5 ফিট মতো ওটার হাইট। তারপরে আবার ওটার মধ্যে বসিয়ে তিনি চলে গেছেন আর কি। তো বলেছেন যে ওটা অটোমেটিক্যালি আপনি চলে যাবে। আমাদের এখানে সন্ধ্যেবেলার পর আমরা প্রচুর বোলতার ভু 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 আওয়াজ পেয়েছিলাম, কিন্তু সকালবেলা ওটা দেখা হলো যে ওটাতে আর বোলতা নেই। যাতে আলপনা দিয়ে আজকে মন প্রাণ ধরে বাগানে ফুল তুলতে গিয়ে আবার দেখেছে যে আমাদের ওই দিকটা, অর্থাৎ ওই ট্রান্সফরমার যে দিকটা আছে, এখান থেকে ভালো দেখা যায় না, ট্রান্সফরমার যে দিকটা আছে ওই দিকটাতে আবার একটা বেশ ভালোই তৈরি হয়েছে। তো সেটা তো তখন খেয়াল হয়নি, কেউ দেখেনি, ওদিকটা যাওয়া হয় না। তা নাহলে ছেলেটি এসেছিল কালকে, সে কাজটা করে দিতেই পারতো। যদিও যে এসেছিল সে কিন্তু প্রফেশনাল নয়, সে বলেছিল এই পদ্ধতিতে করলে গাছেরও ক্ষতি হবে না, আমার শ্বশুরমশাই পরিচিত, এবং বলতাও চলে যাবে। সে বাস্তবায়ন ঘটিয়ে সত্যি সত্যি বলতা কিন্তু চলে গেছে। চাকটাও 2-1 দিনের মধ্যে ভেঙে পড়ে যাবে, যতদূর বোঝা যাচ্ছে। আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তারপর খেলাম। এখন ব্যাপারটা হচ্ছে, খিদে না পেলে খেতে সবাই নিষেধ করছে, সবাই মানে যারা স্বাস্থ্য সম্পর্কে লেখাপড়াটাই জানেন তারা প্রত্যেকেই বলছেন যে খাওয়ার টাইম সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার শরীর তোমাকে জানান দেবে যে তোমার যখন খিদে পেয়েছে তখন তুমি বুঝতে পারবে। তো সেটাই হয়েছে। কিন্তু প্রোটিন খেলে না ঠিক আছে, প্রোটিন ওভার ইট করা যায় না, ফার্স্ট ক্লাস প্রোটিন, কিন্তু কার্বোহাইড্রেট ওভার ইট করা যায়, অনায়াসে করা যায়, এবং এটা হয়েও যায়। হাত পা কাঁপাকাঁপি শুরু হলো, তখন খেলাম, কার্বোহাইড্রেট যা খাওয়া উচিত তার থেকে বেশি হয়ে গেল। আর আমার মায়ের, দিদিরও, 3জনেরই আমাদের যেটা হয়েছে, বাবার এতটা হতো না, কিন্তু আমাদের 3জনেরই খুব খিদে পাওয়ার পর খেলে তারপর না খুব শরীর খারাপ করতে শুরু করে, বড় অবসন্ন লাগে, সব কিছু হয়, যেটা এখন আমার হচ্ছে। কিন্তু শুয়ে পড়া যাবে না, শুয়ে পড়লে যেটা হবে যে খুব বেশি মাত্রায় আর কি যেন একটু হাঁটতে হবে। ছাদে বাদে এলাম ওই জন্যই। যাই হোক, দুপুরে 1টা থেকে 3টে স্লটটা ছিল, দুপুর এসেছে। নেলসটা খুব একটা ভালো হয়নি, আপনাদের দেখাবো, আপনারাও বুঝতে পারবেন, ছেলে মানুষই করছে, আর কিছুই না এগুলো। ঠিক আছে, বন্ধুবান্ধব যখন দেখবে যে এরকম আর কেউ হয়তো করেনি, তখন আর করবে না, এইটুকুই। মানে ঠিক ভারসাম্য রাখতে পারছে না, অত নিজের মতো করে ভাবার তো দরকার নেই। যতই আমার আত্মযা হোক, আলটিমেটলি সে একটা আলাদা মানুষ, সেটা তো বটেই। কিন্তু কি হয়েছে এইবারে, এই যে জিনিসটা হয়েছে সেটা করে যেটা হলো, আগের বারেরটা ও তো এমনিতেই ফর্সা, একটু হালকা গোলাপি রঙ ছিল, যখন নেলস যখন বেড়ে গেছিলো, আসল নিচের নোকটা যখন বেরিয়ে এসেছিলো তখন খুব একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এই নেলসটাতে একদম পরিষ্কার বোঝা যাবে। তখন অত দেখতে ভালো লাগবে না, তখন নিজেই হয়তো বা তুলে নেবে। আসলে আমার না এগুলো একদম মানে ভালো লাগে না তা না, ভালো লাগে, কিন্তু ওই আর কি, সবসময় চামচ দিয়ে খাওয়া, তারপরে কোনো এমার্জেন্সির সময় নেলস বাঁচিয়ে কাজ করা, এটা ভীষণ বিরক্তিকর। শুধু মেয়ে বলে নয়, যে কারোর ক্ষেত্রেই আমার এটা খুব একটা ভালো লাগে না। তবে এটা আমার ব্যাপার, সবার সেটা হবে এমনটা নয়, আমার মতের সাথে সবার মত মিলবেও এমনটা নয়।
তবে কয়েকদিন আগে যেরকম একটা হয়েছিল যে একটা প্রেশারটা মেপে দিত একটুখানি, কিন্তু ওই প্রেশার মেশিনটা হ্যান্ডেল করতে পারছে না, নেলস বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করছে। এগুলো আসলে ঠিক ভাল লাগে না আমার আর কি। সে একটা আলাদা মানুষ, তার মতো করে সে শিখবে, ভাঙবে গড়বে, এই তো। আপাতত দেখি একটুখানি দেখা যাচ্ছে কিনা পাহাড়, মনে হচ্ছে না। একটু হাঁটতে যখন হবেই তখন পাহাড় দেখতে দেখতে হাঁটলে ভালোই লাগতো। না, পাহাড় দেখা যাচ্ছে না, না না, কোথায় পাহাড়, না। কি জানি আজকে আবহাওয়া তোরা পরিষ্কার নয়। ওরে বাপরে, পদ্ম ফুটেছে প্রচুর, এখানেই 3টে। রেড ফিলিপও ফুটে যাবে, কাল পরশুর মধ্যেই ফুটে যাবে। আর এইগুলোতে প্রত্যেকটাতেই এখন আমার কুড়ি আছে, সবগুলোই ফুটবে। এরকম একটা দিন অপেক্ষা করছি যেদিন সব কটা গামলায় একসাথে ফুল ফুটবে। প্রত্যেকটা ঘরেই এখন এরকম এরকম করে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিই, যাতে করে ঘরটা একটু ধোঁয়া ধোঁয়া মতো হয়ে যায়, নাহলে একটা ঘরে বড্ড বেশি ধোঁয়া হয়ে যাচ্ছিলো। আমাদের এখন দিন যাচ্ছে যেরকম, সেটা ঠিক বলার মতো নয়। যে কথাগুলোতে প্রতিক্রিয়া দেওয়ারই নয়, ঠান্ডা মাথায় বুঝে দেখার ব্যাপার, সেগুলোতেই রেগে যাচ্ছি। আসলে মানসিকভাবে না ওই এক কথা বলতে ভাল লাগে না, কেন যে হচ্ছে না, কেন যে বেরোচ্ছে না লিস্টটা, মানে একদম ঝুলে থাকা। এদিকে মেয়ের বন্ধুরা অন্যান্য যারা আছেন তারা ভর্তি টর্তি হয়ে গেছে, এখন মেয়ে হয়ে যাচ্ছে ভীষণ মন খারাপ। এই যে ফ্যানটা খারাপ হয়ে গেছে, এক্ষুনি দেখবেন খটাস খটাস আওয়াজ শুরু হবে। এই যে কখনো চলছে না, কখনো চলছে, আর চললে এত বিশ্রীভাবে আওয়াজ করছে আর এত বিশ্রীভাবে দুলছে না, একটা কিছু ব্যবস্থা করতে হবে। তবে ধোয়াটা ছড়িয়ে গেল। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অন্যান্য সব বন্ধুরা ভর্তি টর্তি হয়ে গেছে, ও এখনও ভর্তি হতে পারছে না। ওর মনে একটা দুঃখ তো তৈরি হয়েছে, সেসবগুলো মিলিয়ে মিশিয়ে না দিনকাল ভালো যাচ্ছে না। তারপরে আলপনা দিতে এইসব ব্যাপার, সেগুলো নিয়ে আলপনা দিই মন মেজাজ ঠিক নেই। আর শ্বশুরমশাই একটু চিন্তা করতে ভালোবাসেন, বারবার করে এক কথা জিজ্ঞেস করেন, কিছু উদ্বেগ ব্যক্ত করেন, যেগুলো শুনতে আমাদের ভালো লাগে না। নেগেটিভ কিছু কথাবার্তা বলে ফেলেন, টেনশন থেকেই বলেন, সেটা নিজেও কিছুক্ষণের মধ্যে আবার মানে বুঝতে পারেন, আবার নিজেকে কারেকশন করে নেন, আবার বলেন। মা প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা করে ফোন করে জিজ্ঞেস করছে, কী রে কী হলো কী হলো। আমরা এমনভাবে ঝুলে রয়েছি না যে মানে কিছু ভালো লাগছে না, সত্যি কথা। আর এই কথাগুলো প্রত্যেক দিনের ব্লগে বলা, সেটা আরও বেশি ক্লান্তিকর। সেজন্য এখন একটু ঘেটে গেছি বন্ধু। সেই জন্য থাক, আজকে দিনের ব্লগটা এখানেই। মানে আজ এখন আমাদের সাথে বোধিসত্ত্ববাবুর একটু কথাবার্তা আছে, সব মিলিয়ে মিশিয়ে মেয়ের সাথে একটু বসতে হবে। ওর খুব মন খারাপ হয়ে গেছে আজকে, আরও বেশি করে বন্ধুদের কয়েকজনের কথা টথা শুনে। সব মিলিয়ে মিশিয়ে বাবারই আর দেওয়ার পর ধোঁয়াখানা বাড়লো, দেখুন কি প্রচণ্ড। এই ঘরে বেশিক্ষণ রাখা যাবে না, অন্য ঘরে নিয়ে যাই। তো ওর সাথে একটুখানি বসার ব্যাপার আছে। তারপর কালকে সকালে ব্লগটা আবার কন্টিনিউ করছি। সুপ্রভাত বন্ধুরা। ভোরবেলাতে উঠেছিলাম বোধিসত্ত্ববাবু যখন গিয়েছিলেন, তারপর আবার একটু শুয়েছিলাম। উঠেছি অনেকক্ষণ আগে, আলপনা দিয়ে চলে এসেছে, নিচে এসেছি। অনেক রকমের কথাবার্তা আছে, চলছে, তো সেসবগুলোই হচ্ছে। সব যে টুকুর কেন্দ্রিক তা না, তবে ওই আর কি হচ্ছে আর কি, বিভিন্ন রকমের ব্যাপার। তো এখন আসলে বাচ্চা মানে টুকুর আসলে আমাদের বাড়ি অনেক দিন পরে বাচ্চা, তো তা ও বাড়ি থেকে এই যে বেরিয়ে যাবে, এবার তো বেরিয়েই যাবে। তো শিলিগুড়ি শহরে তো ফিরে এসে কাজের সূত্রে বলুন বা সেসব খুব একটা যে স্কোপ আছে তা নয়। তাও এরকমভাবেই ভেবেছিলেন এককালে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা, কিন্তু তাও ছেলে ফেরত এসেছিল সরকারি চাকরি নিয়ে। দুপুরের বেলায় কী হবে জানি না, আশা আমরা খুব একটা কিছু করছি না এ ব্যাপারে। আশা শূন্যভাবেই মেয়েকে আমরা বলছি যে তুমি এবার মানে পিঞ্জরা তোরকে উড় জানা, হ্যাঁ আর কি, এরকম ব্যাপার। কিন্তু সেটার আগে একটা প্রস্তুতি দরকার। আমার শ্বশুরমশাইয়ের প্রস্তুতিটা সব থেকে পেনফুল হচ্ছে, যা বুঝতে পারছি, কারণ এত বয়স হয়েছে। আর টুপুর একেবারে মানে প্রাণভোমরা যেটাকে বলে, সেই আর কি, সেই সব নিয়েই বাবা ইমোশন ধরে রাখতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না, বেরিয়ে যাচ্ছে। টেনশনও যেমন ওভারফ্লো করছে, তেমন দুঃখটা আরও বেশি ওভারফ্লো করছে। সেই আর কি। টুপুর এখন দাদুর কাছে বসে আছে,
ওইটাই আর কি হচ্ছে। তো কয়েকদিন আগে দাদুকে বলেছে, দাদু আমি যখন থাকবো না তখন তো তুমি বই পড়বে, আমার শ্বশুররা তো মোবাইলে সরো করো না। আবার আমার মেয়ে বই কিনে দিয়েছে দাদুকে, আবার একটা এই যে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ডটা বোধহয় বাবা পড়ছেন, বাবার কাছে আছে। আর ওই পাশে ওটাও না, ওটা টুকুরে কেনা না, এইটাই কেনা, দুটো খণ্ডে টুকুর আবার কিনে দিয়েছে। দ্বিতীয় খণ্ডটা এখনও ধরেনি। কি কেন থাকবে না বাড়িতে না করতে চলে বলো তুমি, কেমন লাগে না বলো তুমি? হ্যাঁ লাগে, তাও তো ছাড়তে তো হবে, তো হবে, কিন্তু তবু তো চাকরি করতে যাবে যখন, সে তো নিজের ভবিষ্যৎ নিজের করতেই হবে। কিন্তু আমাদের মায়েরা কোথায় যাবে সেটা তো রোজই সবই আছে, সবই বুঝতে পারছি। আমার এখনই মনে করলে জানুন না সম্মুখে উঠে ঢাকনি পশ্চাতে ঢেউ দিনমনা যেতে নাই শুনে কেউ নাই। আর একবার বলুন, কি সুন্দর বললেন। ওটা একটু বন্ধ করো না আলপনা দিয়ে। সম্মুখের উর্মিরে ঢাকলি পশ্চাতের ঢেউ দিগুনা দিগুনা যেতে নাহি শুনে কেউ, নাহি শুনে কোনো সাড়া, তবু তাদের যেতে দিতে হয়। একটু বোধহয় ভুল বললাম। যাই হোক, কিরে আপ্পা কাঁদছে, দাদুর অবস্থা খারাপ। যেতে তো হবেই ভাই, কিছু তো করার নেই। আমার তো আনন্দ হচ্ছে। হ্যাঁ সেই ঠিক আছে, কি আর করা যাবে বলো। না না, সে তো পড়াশোনা তো করতেই হবে। পড়াশুনো করতে হবে, ছেড়েও দিতে হবে। থাকতেই হবে, এটা তো ঠিকই। আমাদের যতই মায়া থাকে, মায়া সব ও কিছুদিনে সব ঠিক হয়ে যাবে। এই তাই বলে আমার মায়ের ভবিষ্যৎটা তো নষ্ট করা যাবে না। না দিদিকে বলছি, দিদির মেয়েকে বলছি, বুঝছো? আর দিদির মেয়ে টুকুরকে খুব ভালোবাসে। আমি দিদির মেয়ে বলো, ওর মতো মেয়ে আমি এত জায়গায় ঘুরছি, এত করি দেখি না, কাকুকেও আর ঘুরছি। ওর মতো কুকুরের মতো মেয়ে আমি কাকু এত শান্ত, এতই ছেড়ে তো দিতে হবে আপনাদের, করার তো কিছু নেই। শিলিগুড়িতে কি করবে বলো? না, আমাদের এটা মন থেকে একটু দুঃখ হয় না। সে তো হবেই, সেটাও স্বাভাবিক। সবই সময় সব ঠিক করে নেবে না কাকু? কেউ ভুল ভাববে না বন্ধুরা, শিলিগুড়িতে অনেক কিছুই স্কোপ আছে, কিন্তু টুপুর যেটা নিয়ে পড়তে চায় তাতে শিলিগুড়িতে কোথাও কোনো স্কোপ নেই, যার ফলে আমাদেরকে বাইরে পাঠাতেই হবে। রাজ্য ইউনিভার্সিটিগুলোতে আমাদের ইচ্ছে নেই। যখন ভবিষ্যতে টুপুর ভর্তি হয়ে যাবে, ক্লাস যখন ওর চালু হয়ে যাবে, তখন হয়তো আপনারা জানতে পারবেন যে টুপুর কী নিয়ে পড়ছে, তখন ব্যাপারটা কিছুটা আপনারাও বুঝতে পারবেন। এই মুহূর্তে সেটা বলবার সময় আসেনি আসলে। তো ওই আর কি, আমরা স্টেট ইউনিভার্সিটিতে যদি ফর্ম ফিল আপ করা হয়েছিল অন্য একটা সাবজেক্টে, যে সাবজেক্টটাতে টুপুরের 100% ইচ্ছা ছিল না, সেই সাবজেক্টে হয়তো শিলিগুড়িতেও অপশন ছিল, কিন্তু আমরা চেয়েছিলাম যে স্টেট ইউনিভার্সিটিতে তথা শিলিগুড়িতে না পড়াতে। তো সেন্ট্রালাইজড পোর্টালগুলো খুলেছে, অনেক খুলেছে, আবার বেশ কিছু খুলেও নি এখনও পর্যন্ত। তবে অগাস্টের 15-20 থেকে তো অনেক জায়গাতে ক্লাসও শুরু হয়ে যাওয়ার কথা, অনেক জায়গায় ক্লাস শুরু হয়েও গেছে। যেগুলোতে হয়ে গেছে বহু বাচ্চারা সেখানে ভর্তি হয়ে গেছে। তো টুপুর সেখানে আমরা আসলে অনেক কিছু দেখছি বন্ধু, কারণ বোধিসত্ত্ববাবু নিজে একটা কলেজে পড়ান, তিনি একটা ডিপার্টমেন্ট কিভাবে ভালো চলবে, কিভাবে চললে কোন ডিপার্টমেন্টে কীরকম ইনফ্রাস্ট্রাকচার থাকলে, ফ্যাকাল্টি কীরকম থাকলে একটা ডিপার্টমেন্ট ভালো চলে, সেই সম্পর্কে তার সম্যক ধারণা রয়েছে। তিনি দীর্ঘদিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, তিনি জানেন যে একটা ডিপার্টমেন্ট কীভাবে চালাতে হয়। কাজেই ফ্যাকাল্টি, তাদের বয়স, কতজন রয়েছে, যোগ্যতা নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। মানে সেন্ট্রাল ইউনিভার্সিটির মাস্টারমশাইদের যোগ্যতা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি না, কিন্তু তারা সংখ্যায় কতজন রয়েছে সে সমস্ত কিছু ম্যাটার করে বন্ধু, সমস্ত কিছু ম্যাটার করে। কারণ টুপুরের সাবজেক্টে বাইরে গিয়ে টুপুর যে বিশাল কিছু হেল্প নিতে পারবে এমনটাও কিন্তু নয়, যার ফলে আমরা খুবই চুজি ওর কিছু কিছু ব্যাপারে, যার ফলে আমরা ইউনিভার্সিটি, আপনারা যেটা বলেছেন যে অনেকেই দেখলাম ইনস্টাগ্রামে, একজন দেখলাম বিশাল বড় চিঠির মতো করে একটা লিখেছেন, নামটা আর বলছি না, সেটা ঠিক পজিটিভ নেগেটিভ মিলিয়ে একটা মন্তব্য, কিন্তু আমি ইতিবাচকটাই ধরতে চাইছি। তো যাই হোক, তার যেটা কনসার্ন, তিনি ওই 1, 2, 3, 4, 5, 6 যেটা আমরা করেছি সেটাতে তার আপত্তি। আসলে আমরা তো সাবজেক্টটা বলিনি, আর আমরা এত কথাও আপনাদেরকে বলিনি।
তো ওই আর কি, যেটা আমরা বুঝেছি আমাদের অপত্য যেহেতু, সেহেতু হতে পারে যে ইউনিভার্সিটিগুলো নিয়ে আমরা চিন্তা করছি সেগুলোতে সিইউইটির র্যাঙ্ক সাংঘাতিক হাই না হলেও চলবে, কিন্তু টুপুর যে সাবজেক্টে পড়বে এবং তাতে তার ভেতরে আভ্যন্তরীণ যে ফ্যাকাল্টি, আমাদের কাছে সেটা খুব ম্যাটার করেছে কিন্তু। হ্যাঁ, মানে একটা ডিপার্টমেন্টে, একটা কলেজে বোধিসত্ত্ববাবু পড়ান, 4টি অধ্যাপক অধ্যাপিকা মিলে হিমশিম খেয়ে যাচ্ছেন একটা ডিপার্টমেন্ট চালাতে। ডিপার্টমেন্ট ফুল না হলে ক্লাস নেওয়া, বাচ্চাদের সমস্যার সমাধান করা কঠিন ব্যাপার, কারণ মানুষ মেশিন হয়ে ওঠেনি, এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। একটা দুটো মাস্টারমশাই বা দুটো ইয়ে দিয়ে, মানে টিচিং স্টাফ দিয়ে কখনো একটা মস্ত বড় ডিপার্টমেন্ট চলতে পারে না, সেটা যতই অল্প হোক না কেন। মানে ছাত্র সংখ্যা, ছাত্রী সংখ্যা সব মিলিয়ে মিশিয়ে 30ই হোক বা 32ই হোক বা 100ই হোক, সব কিছুরই একটা সীমা থাকে। মানুষের কাজ করার, মানুষের মাথা চালানোর। মাস্টারমশাই দিদিমণিরাও কিন্তু মানুষ, কাজেই ওইগুলোও আমাদের ভাবতে হচ্ছে, দেখতে হচ্ছে যে অনেক কিছুই আমরা টেকনিক্যাল ব্যাপারগুলো দেখছি, যেগুলো মিলিয়ে মিশিয়ে আমরা ঠিক করেছি দুটো বিশ্ববিদ্যালয়, সেই দুটো বিশ্ববিদ্যালয় বেরোচ্ছে না। কেন বেরোচ্ছে না সেটা জানা নেই, বেরিয়ে গেলেই চলে যাবে, এইটুকুই আর কি। না, অবশ্যই নামটা যদি তার থাকে তো থাকা উচিত বলে আমাদের ধারণা, কিন্তু দেখা যাক কি হয়। সবই আপনারা সময়ের সাথে সাথে বুঝতে পারবেন, দেখতে পারবেন। সাথে সাথে একটা ইমোশনের খেলা, তীব্রভাবে শেলের মতো ফোটা, সেটা তো মা বাবা হিসেবে আমাদের আছেও, কিন্তু আমাদের কিছু করার নেই। আমাদের আওতা থেকে যতদিন না পর্যন্ত মেয়ে বেরোচ্ছে, ততদিন পর্যন্ত মেয়ে মানুষ হবে না, ওকে বার করতেই হবে। চলুন, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশান বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে।